আচ্ছা, প্রবাবিলিটি খুব ইন্টারেস্টিং জিনিস এবং এমন একটা জিনিস যেটা ছাড়া ডেইলি লাইফে এক পাও চলা সম্ভব না। সেটা তোরা অলরেডি নিজেরাই কিছু কিছু সার্ভে করে নিজেরাই বুঝে গেছিস যে খাতায় কলমে কোনো একটা কিছু দেখা একরকম, কিন্তু বাস্তব জীবনে যখনই তুই সেটা নিয়ে কিছু করতে যাবি তখনই দেখবি যে কোনো কিছুই, মানে সবই প্রবাবিলিস্টিক। ওয়ার্ডটা হচ্ছে প্রবা, এত মোটা কেন? হুম, হ্যাঁ। তো দ্য ওয়ার্ড ইজ, একটা জিনিস আছে সেটাকে বলে প্রবাবিলিস্টিক, আর একটা বস্তু আছে সেটাকে বলে ডিটারমিনিস্টিক। এটা নিয়ে পরে অনেক কিছু পড়বি, যখন কোয়ান্টাম মেকানিক্স পড়বি তখন অনেক কিছু পড়বি। তো প্রবাবিলিস্টিক আর ডিটারমিনিস্টিক, ডিটারমিনিস্টিক মানে হচ্ছে যদি ইনিশিয়াল, মানে কোশ্চেনটা হলো যে ইফ ইনিশিয়াল কন্ডিশন ইজ নোন, তাহলে ক্যান উই ডিটারমাইন the final কি বলবো, the final state, বা সোজা কথায় বলতে গেলে ইনিশিয়াল কন্ডিশন জানা থাকলে ভবিষ্যৎ, ভবিষ্যৎবাণী করা যায় কিনা, ভবিষ্যৎটাকে প্রেডিক্ট করা যায় কিনা, এটা হচ্ছে কোশ্চেন। তো ইফ দ্য অ্যান্সার ইজ ইয়েস তাহলে ইট ইজ ডিটারমিনিস্টিক, আর ইফ দ্য অ্যান্সার ইজ নো দেন ইট ইজ প্রবাবিলিস্টিক। এবং দুঃখের বিষয় হচ্ছে লোকে যতই জ্যোতিষীর কাছে গিয়ে হাত দেখাক না কেন, বাস্তবে কিন্তু আমাদের এই নেচারটা কোনো অ্যাঙ্গেল থেকেই একটুকুও ডিটারমিনিস্টিক নয়। এমন কি, মানে দেখ, এবার কিছু জিনিস তো আমরা জানি, ছক্কা চাললে কি হয়, টস করলে কি হবে আগে থেকে বলা যাবে না। হেড হতে পারে, টেল হতে পারে, যদি না সেটা মানে ইয়ে টাইপের, কি বলে, শোলের সিক্কা, শোলের যে কয়েন আছে ওই কয়েন হলে তো হবে না। শোলেটা, শোলে আশা করি তোরা দেখেছিস, শোলে দেখেছিস তোরা, এটা জেনে নি তাও। শোলে, শোলে একটা হিন্দি সিনেমা, এই যে এরকম বানান, পুরোনো সিনেমা একটু, আমজাদ খান আছে, ধর্মেন্দ্র আছে, তোরা দেখেছিস কি না কেউ হ্যাঁ দেখিস? স্যার, হ্যাঁ হ্যাঁ ম্যাম ও দেখেছি। দেখেছিস? ও তাহলে তো বুঝতেই পারছিস। তো শোলের, হ্যাঁ, তো শোলের কয়েনের মতো হলে হবে না, আদারওয়াইজ যে কোনো কয়েন নেই, টস করলে হেড বা টেল সেটা প্রেডিক্ট করা যায় না। যে কোনো ছক্কা, সেটা যদি ছক্কা চালা হয়, কি আসবে 1 থেকে 6 আগে থেকে প্রেডিক্ট করা যায় না। কিন্তু কিছু কিছু জিনিস, মানে যেটা তোরা হয়তো মানে মনে মনে ভাবছিস যে যেমন একটা পার্টিকেল টেবিলের উপর এখানে ছিল, এবার সেটার উপর আমি এই দিকে ওটাকে ঠেলে দিলাম, অর্থাৎ ফোর্স অ্যাপ্লাই করলাম। তার মানে কি, এবার ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে পার্টিকেলটা আফটার টাইম 2 সেকেন্ডস পার্টিকেলটা কোথায় যাবে সেটা আমি প্রেডিক্ট করতে পারি। অর্থাৎ বেসিক্যালি নিউটনস ল ইজ ডিটারমিনিস্টিক। আমি নিউটনস ল ইউজ করব, মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মানে 1 ডাইমেনশনে বলছি, ইকুয়াল টু ফোর্স। তার সঙ্গে আমি ইনিশিয়াল কন্ডিশনটা ইউজ করব, অর্থাৎ এক্স অ্যাট ইকুয়াল টু 0, এটা আমি জানি। তাহলে ফোর্স ইকুয়েশন এবং ইনিশিয়াল কন্ডিশন এই দুটোকে অ্যাপ্লাই করলেই আমি এক্স অ্যাট এনি লেটার টাইম টি, এটা আমি জানি, অর্থাৎ এটা প্রেডিক্টেবল হয়ে গেল। অফকোর্স লস অফ নেচার, মানে ফিজিক্সের যে ল, ফিজিক্সের সমস্ত লই কিন্তু ডিটারমিনিস্টিক বা প্রেডিক্টিভ, প্রেডিক্ট করা যায়।
কিন্তু সমস্যাটা কোথায়, তাহলে এই যে কেন বলছে যে নেচার নেচার কোনো অ্যাঙ্গেল থেকেই লগুলো প্রেডিক্টেড, ঠিক আছে, কিন্তু নেচার প্রেডিক্টেবল নয়। তার কারণ নেচারে তো এটা যেটা বললাম এটা কিন্তু একটা সিঙ্গেল অবজেক্টের ক্ষেত্রে বললাম। এবং একটা খুব সিম্পল কেস ধরলাম অ্যাকচুয়ালি, মানে এখানে আমরা ধরলাম যে বায়ু চলাচল হচ্ছে না, এখানে আমরা ধরলাম আর কিছু অ্যাজ অবশ্য ধরিনি, কারণ ফ্রিকশন ফোর্সটা তো এর মধ্যে ঢুকিয়ে নেওয়া যেতেই পারে। কিন্তু এটা আমরা ধরেছি যে টেবিলটা পারফেক্ট, মানে পারফেক্টলি আর কি হরাইজন্টাল। এটাও আমরা ধরেছি যে ফোর্সটাও পারফেক্টলি অ্যাপ্লাই করেছি, অর্থাৎ এক্স্যাক্টলি একটা লাইন বরাবর। আম, আর সাচ কিছু ধরিনি, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এই যে ধরলাম, এই যে বললাম ব্যাপারটা, এর মধ্যেও কিছু কিছু জিনিস ধরলাম, হ্যাঁ। তার মধ্যে একটা কি ধরলাম, যেখানে বায়ু চলাচল হচ্ছে না, দেয়ার ইজ নো উইন্ড। বায়ু চলাচল হলেই কিন্তু এর মধ্যে আরো কিছু অ্যাডিশনাল ফোর্স ঢুকে যাবে। এবার তুই বলতে পারিস তাহলে বাতাসটা আছে, বাতাসটা কোন দিকে ফ্লো করছে সেটা আমি জেনে নিতে পারি, দ্য ডিরেকশন অফ উইন্ডস ফ্লো, এবং যেদিক থেকে আসছে সেইটাকে আমি যদি এর মধ্যে ধরে নিই, তাহলে সেইটাকে ধরে ক্যালকুলেশন করলে আমি এই রেজাল্টটা বলতে পারবো। কিন্তু দুঃখের বিষয় হলো যে এই যে উইন্ড ফ্লো আমরা ছোট থেকে দেখে আসছি যে ওয়েদার প্রেডিকশন, এই যে বাতাস কোন দিক থেকে কোন দিকে বইবে, কখন ঝড় আসবে, আজকে আকাশ মেঘলা আছে কিন্তু বৃষ্টি হবে কিনা, হলে ঠিক কখন বৃষ্টি পড়বে, এই যে এইটা, এই যে ঠিক কখন বৃষ্টি পড়বে, আজকে বৃষ্টি হবে কিনা, ইয়েস অর নো, ঝড় এলে এক্স্যাক্টলি কটার সময়, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ডে আছড়ে পড়বে, এই যে এক্স্যাক্ট ওয়েদার প্রেডিকশন কোনো দিনই আমরা আজ অব্দি দেখিনি করতে লোককে, প্রোভাইডেড এটা নিয়ে এখন এত, মানে এত দূর এগিয়ে গেছে এই সায়েন্সটা, এবং আমাদের হাতে ডিভাইস আছে, কম্পিউটার অনেক উন্নত হয়ে গেছে, সিমুলেশন প্রচুর ভালোভাবে করা যায় এখন, এবং এত বড় বড় সায়েন্টিস্টরা কাজ করছেন, তবুও ওয়েদার প্রেডিকশন কোনোদিনও নিশ্চয়ই তোরা নিজেরাও দেখিসনি যে 100% কারেক্ট হতে, কখনোই হয় না। ঠিক আছে, প্রেডিক্ট করা যায়, ডিটারমিনিস্টিক্যালি বলা যায় না, মানে এক্স্যাক্টলি প্রেডিক্ট করা যায় না, একটা চান্স বলা যায়। এইটার মেন কারণটা কি, দ্য মেন রিজন ইজ, আচ্ছা এখানে আমি আরো একটা জিনিস বলবো, এটা যেমন একটা রিয়েলিস্টিক এক্সাম্পল ডেইলি লাইফের সঙ্গে জড়িত। আর একটা বলছি, যেমন তোরা এইচএসে পড়েছিস কাইনেটিক এনার্জি অফ, এই কাইনেটিক থিওরি অফ গ্যাস বা গ্যাসের গতীয় তত্ত্ব, পড়েছিস নিশ্চয়ই। তো ওইখানেও তোরা, ওখানে অ্যাকচুয়ালি কি করা হয় যে গ্যাসের বিভিন্ন প্রপার্টি স্টাডি করা হয়, যেখানে গ্যাসকে একটা কালেকশন অফ ডিফারেন্ট পার্টিকেলস এরকম ধরে নেওয়া হলো, তারপর তাদের স্থিতিশক্তি, গতিশক্তি, এইসব স্টেপ বাই স্টেপ ক্যালকুলেট করা। তো ব্যাপার হলো যে এখানেও যদি একটা জিনিস ভাবি যে গ্যাসের মধ্যে, গ্যাস ইজ বেসিক্যালি আ কালেকশন অফ অ্যাটমস, আমি সুবিধার জন্য অ্যাটমই বলছি, মলিকুল না হয় বলছি না। এবার এই যে আমরা আগেই প্রথমেই বললাম যে নিউটনস ল ইজ ডিটারমিনিস্টিক, তাহলে একটা গ্যাসের ক্ষেত্রে, আবার বাতাসও তো একটা গ্যাস আলটিমেটলি, তাহলে আমরা একটা গ্যাসের ক্ষেত্রে, গ্যাসের যে কোনো প্রপার্টি, ঠিক আছে, আমরা এই সমস্ত করি, কি বলে কাইনেটিক থিওরি কতটা পড়েছিস আমি জানি না, কিন্তু ওখানে দেখবি যে বিভিন্ন অ্যাভারেজ প্রপার্টি ক্যালকুলেট করা হয়, এবং আরো একটু যখন পড়বি নেক্সট সেমিস্টার গুলোতে, তখন দেখবি যে মানে গ্যাসের যে ল গুলো, সেখানে কোনো, কি বলবো, মানে কোনো ডেফিনিট কোনো কোয়ান্টিটি ক্যালকুলেট করা হয় না, বিভিন্ন রকমের অ্যাভারেজ, ঠিক আছে, আরএমএস ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি,
তারপর মনে কর তোরা থার্মোডাইনামিক্স সম্ভবত কিছুটা পড়েছিস স্কুলে থাকতে, ওই বয়েলস ল, চার্লস ল, ঠিক আছে, আইডিয়াল গ্যাস ল, পিভি ইকুয়াল টু এনআরটি। তো এই জিনিসগুলো কোথাও না কোথাও অ্যাভারেজ, ঠিক আছে। মানে প্রেশার জিনিসটা কি, প্রেশারের ডেফিনেশন কি একটু বলতো কেউ একজন। গ্যাসের প্রেশার প্রেশারের ডেফিনেশন মনে আছে? ভুলে গেছিস। প্রেশারের ডেফিনেশন হচ্ছে কোনো একটা পাত্র, পাত্রের মধ্যে গ্যাস আছে, এবার ওই পাত্রের মধ্যে পার ইউনিট এরিয়া গ্যাসের ভেতরে যে মলিকুলগুলো আছে তারা কতটা ফোর্স অ্যাপ্লাই করছে, সেইটা হচ্ছে গ্যাসের প্রেশার। আমি না ক্লাস নিচ্ছি, 7টার পরে ফোন করছি। হুম হুম। আচ্ছা, তো এখানেও একটা ইন্টারেস্টিং পয়েন্ট টু বি নোটেড হচ্ছে যে তোরা স্কুলে থাকতে নিউটনস ল পড়েছিস। এবার এখানে কি বলছে, প্রেশারটা কি, গ্যাসের মলিকুলগুলো পার ইউনিট এরিয়া কতটা ফোর্স অ্যাপ্লাই করছে। তো এটার ক্যালকুলেশনটা যথেষ্ট সহজ হওয়ার কথা ছিল, কেননা ফোর্স অ্যাপ্লাই করছে পার ইউনিট এরিয়া। ফোর্সের ইনফরমেশন আমরা নিউটনস ল থেকে জানি। এই গ্যাসের প্রত্যেকটা মলিকিউল, এই মলিকিউল, এই মলিকিউল, এই মলিকিউল, এরা প্রত্যেকে অবভিয়াসলি নিউটনস ল ফলো করে, রাইট। এবার দেখতে হবে এক একটা মলিকুলের উপর কি কি ফোর্স কাজ করছে। ফোর্স অ্যাক্টিং অন এনি পার্টিকুলার অ্যাটম। কি ফোর্স কাজ করতে পারে এদের মধ্যে? একটা তো গ্র্যাভিটি, গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে আছে। আর কি ফোর্স কাজ করতে? আন্তরাণবিক আকর্ষণ। হ্যাঁ বল, আরেকবার বল। আন্তরাণবিক আকর্ষণ বল। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ওটাই এরপরে বলতাম। এদের নিজেদের মধ্যে কিছু একটা অ্যাট্রাকটিভ ফোর্স আছে। ইন্টার, এটা যেহেতু অ্যাটম ধরেছে তাহলে আমি ইন্টার অ্যাটমিক বলছি, ইন্টার অ্যাটমিক ফোর্স। মানে একটা, মানে এখানে ধরেছি যে এটা এমন একটা গ্যাস যেটাতে একটা 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 করেই অ্যাটম, আর কি একটা অ্যাটমই একটা মলিকিউল। ইন্টার অ্যাটমিক ফোর্স প্লাস হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে ঘটবে, সেটা হচ্ছে প্রতিনিয়ত একে অন্যের সঙ্গে কলিশন হবে। লক্ষণীয় হচ্ছে এই প্রত্যেকটা জিনিস কিন্তু ইউজিং নিউটনস ল সলভ করা যায়। তাহলে এবার এখানে যদি 1000টা অ্যাটম থাকে, বা যদি 1,00,000 অ্যাটম থাকে, বা 1,00,000 মলিকিউল থাকে, প্রত্যেকটার উপর নিউটনস ল ইউজ করে আমি হয়তো 1,03,000 ইকুয়েশন পেলাম। এই এতগুলো নিউটনস ল, 3,00,000টা নিউটনস ল, 3,00,000 ইকুয়েশনস। যারা ঝপাঝপ অঙ্ক সলভ করে, তোরা তো করিসই কারণ তোরা হোমওয়ার্ক তাড়াতাড়ি জমা দিস, তোরা এরকম বসে বসে 3,00,000টা ইকুয়েশন সলভ করলে, মানে আমার বক্তব্য হচ্ছে যদি নিউটনস ল ডিটারমিনিস্টিক হয়, তাহলে এই যে গ্যাস ল, এগুলো প্রত্যেকটাই নিউটনস ল থেকে একেবারে এক্স্যাক্ট রেজাল্ট সবসময়ই পাওয়া সম্ভব। তার মানে থার্মোডাইনামিক্স, থার্মোডাইনামিক্স তোরা যা যা পড়েছিস তোরা কোনোটাই ডিরাইভ করিসনি, একটু মনে করলেই দেখতে পাবি যে প্রত্যেকটাই তোরা যে যা পড়েছিস সবই দেখেছিস যে এক্সপেরিমেন্ট থেকে পাওয়া গেছে। এই যে বয়েল বা বয়েলস ল, চার্লস ল, এগুলো সবই কিন্তু মেপে পাওয়া গেছে। প্রেশার মাপলাম, চেঞ্জ করলাম, ভলিউম মাপলাম, চেঞ্জ করলাম, দেখলাম যে টেম্পারেচার ফিক্সড রাখলে পিভি কনস্ট্যান্ট থাকে। এটা কিন্তু ডিরাইভ করা হয়নি। অথচ যদি এই ব্যাপারটা এতটাই সরল হতো যে নিউটনস ল ছিল, 10টা অ্যাটমের উপর অ্যাপ্লাই করলাম, তাহলে সেভাবেই তোদের পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট পাওয়া উচিত ছিল। ওর থেকে বড় কথা হচ্ছে ওটা নিশ্চয়ই বইতে ঢুকিয়ে দেওয়া হতো।
হ্যাঁ, নিউটনস ল জানিস, না ঢোকানোর কিছু নেই, পিভি কনস্ট্যান্ট পড়ছিস, কিচ্ছু নেই না ঢোকানো, কিন্তু ঢোকানো হয়নি। হ্যাঁ, তার রিজন হচ্ছে এটাই, মানে যদি ব্যাপারটা এরকমই হতো তাহলে থার্মোডাইনামিক্স যা তোরা এক্সপেরিমেন্টাল ল হিসেবে পড়েছিস সেটাকে তোরা থিওরিটিক্যালি ডিরাইভ করতিস এবং পুরো জিনিসটাই ডিটারমিনিস্টিক হতো। কিন্তু দুঃখের বিষয় হলো যে যখনই মেনি পার্টিকেল সিস্টেম নিয়ে কাজ করা হয়, গল্পটা কোথা থেকে শুরু করেছিলাম, যে নেচারে কিছু জিনিস আছে যেগুলো প্রবাবিলিস্টিক, যেমন একটা কয়েন টস করা বা একটা ছক্কা চালা, সেটা তো বেশ ঘটনাটাই প্রবাবিলিস্টিক, তাহলে ওটা প্রবাবিলিস্টিক, ভালো কথা। কিন্তু কিছু জিনিস এমন আছে যেগুলো ডিটারমিনিস্টিক, ঠিক কথা, কিন্তু যখনই আমরা লার্জ সিস্টেমের ক্ষেত্রে যাই, যখনই আমরা মেনি পার্টিকেল নিয়ে কাজ করি, ডিটারমিনিস্টিক ছিল, কিন্তু যখন পার্টিকেলের সংখ্যা বেড়ে গেল তখন আর জিনিসটা ডিটারমিনিস্টিক থাকে না। যখনই ব্যাপারটা মেনি পার্টিকেল হয়ে যায় তখনই ব্যাপারটা র্যান্ডম হয়ে যায়। থার্মোডাইনামিক্স ইজ নট অ্যাট অল ডিটারমিনিস্টিক। থার্মোডাইনামিক্স তোরা যা রেজাল্ট পড়েছি সেগুলো সবই তোরা ডিরাইভ করবি থিওরিটিক্যালি, কিন্তু তখন দেখবি যে প্রবাবিলিটি দিয়েই ক্যালকুলেশনগুলো করতে হচ্ছে। 3 লাখ ইকুয়েশন সলভ করা প্রথমত সম্ভব নয়, ফার্স্ট থিং, ঠিক আছে। আর সেকেন্ড যে ব্যাপারটা সেটা হলো, সেটা অবশ্য আমি এক্ষুনি বলা যাবে না, কারণ এখন আরো কিছুটা তোদের পড়াশোনা করতে হবে, স্ট্যাটিস্টিক্যাল মানে জিনিসটা একটু পরে পড়বি তোরা, কিন্তু আমি জাস্ট জানার জন্যই বলছি যে এক তো 3 লাখ ইকুয়েশন সলভ করা বাস্তবে সম্ভব না, যদিও বা সম্ভব হয় তাহলেও তোরা দেখতে পাবি যে এখানে যখনই সংখ্যাটা, পার্টিকেলের সংখ্যাটা বেড়ে গেল, যদি একটা হতো, দুটো হতো, চারটে হতো, ঠিক আছে, যখনই 1 লাখ হয়ে গেল, 2 লাখ পার্টিকেল, 3 লাখ পার্টিকেল, 10 লাখ পার্টিকেল যখনই হয়ে যাবে, তখন এই জিনিসটা আর এরকম ডিটারমিনিস্টিক থাকবে না, তখন জিনিসটা আবার প্রবাবিলিস্টিক হয়ে যাবে এবং ঘটনাগুলো র্যান্ডম হয়ে যাবে। প্রবাবিলিস্টিকের, এই ডিটারমিনিস্টিকের উল্টোটা হচ্ছে র্যান্ডম, যাকে আগে থেকে প্রেডিক্ট করা যায় না। তাহলে গল্পের মরাল হচ্ছে এটাই যে নেচার ইজ র্যান্ডম, ঠিক আছে, নেচারকে আগে থেকে প্রেডিক্ট করা খুবই মুশকিল, বেসিক্যালি অসম্ভব। তো তাহলে এটাই হচ্ছে কারণ যার জন্য প্রবাবিলিটি আমরা পড়বো শুধু সেটাই ব্যাপার নয়, মানে তোরা যদি এখনকার যুগের বিভিন্ন রকম ফিল্ড, যেসব ফিল্ডে কাজ হচ্ছে, রিসার্চ হচ্ছে, বিভিন্ন কেরিয়ার, যে কোনো কিছু একটু যদি স্টাডি করিস তাহলে দেখবি যে প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্স সম্পর্কে যদি ক্লিয়ার না ধারণা থাকে তাহলে মানে একাডেমিক্স এর দিক থেকে বলতে পারি মানে কোথাও কিছুই করতে পারবি না, মানে যেই কেরিয়ারেই যাস, যেই লাইনেই যাস, মানে একাডেমিক্স এর দিকে যেই কেরিয়ারেই যাস না কেন, প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্স এর কনসেপ্ট ছাড়া, কারণ যখনই তুই লার্জ সিস্টেম নিয়ে কাজ করবি, যেমন মনে কর স্টক এক্সচেঞ্জ, স্টক মার্কেটের ওঠাপড়া, পুরো একটা আলাদা জিনিস বললাম, কিন্তু ফিনান্সিয়াল একটা ব্যাপার, এটা বোঝার জন্য প্রবাবিলিটি লাগে। ওয়েদার তো বললাম আগেই। আচ্ছা, মেডিকেল ফিল্ডে এই যে তোর ইয়ে হচ্ছে, এই যে ভ্যাকসিনের যে ট্রায়াল 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 শোনাই, টিভি খুললেই হচ্ছে কি ভ্যাকসিনের ট্রায়াল। তো এই ট্রায়ালটা এই যে বলছে যে বয়স্ক লোকেদের জন্য সেফ আছে, বয়স্ক লোকেদের জন্য সেফ নেই, বাচ্চাদের জন্য ঠিক হবে বা ঠিক হবে না, তো এটা নিশ্চয়ই মানে এটা তো সম্ভব না যে মানে একটা ট্রায়াল মানে কি, মানে আমি জনসাধারণের উপর অ্যাপ্লাই করার আগে আমি ট্রায়াল দিয়ে দেখবো। এবার 10টা বাচ্চার উপর ট্রায়াল দিয়ে কি আমি দেখবো? বাচ্চাদের উপর এমনিতেও ট্রায়াল দেওয়া যায় না। যাই হোক, তো আমি এই যে ভলান্টিয়ারদের উপর যে ট্রায়াল হচ্ছে, ঠিক আছে, তো এবার
এটা তো সম্ভব নয় যে একটা কোনো শহরকে ওরা এক্সপেরিমেন্ট করার জন্য নিল, সেখানে সমস্ত লোকের উপর অ্যাপ্লাই করে ওরা দেখলো তাদের কি কি হচ্ছে বা হচ্ছে না, এটা তো সম্ভব না। তাহলে ওরা কি করছে, একটা 100 জনকে চুজ করছে, যতজন ভলান্টিয়ার পাচ্ছে ততজন, তার মধ্যে বিভিন্ন এজ গ্রুপ আছে, তাদের মধ্যে অ্যাপ্লাই করছে। এবার এমন হতেই পারে যে একটা লোকের ভ্যাকসিন হওয়ার পরের দিন জ্বর হয়ে গেল, কিন্তু এই জ্বরটা তার ভ্যাকসিনের জন্য হতেও পারে, নাও হতে পারে, সেই একটা প্রবাবিলিস্টিক ব্যাপার। তাহলে ওরা দেখছে এবার যে কতজনের জ্বর হচ্ছে, সবার হচ্ছে নাকি একটা লোকেরই হলো। এই যে পুরো যে বিষয়টা, মানে এই যে হিউম্যান সাবজেক্ট নিয়ে যে কাজ, এটা কিন্তু র্যান্ডম এবং প্রবাবিলিস্টিক। পিওর ফিজিক্সে আসি, কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্স কি? কোয়ান্টাম ফিজিক্স হচ্ছে নিউটনস ফিজিক্সের কি বলবো, বিপ্লবী সন্তান, এরকম বলা যেতে পারে। মানে নিউটনস ল এটা ফাদার ফিগার, মানে ফাদার বলবো, মানে ফাদার, হ্যাঁ ফাদার ফিগারই বলা যায়। কিন্তু দেখা গেল কি নিউটনস ল অ্যাটম মলিকুলের ক্ষেত্রে খাটছে না। অ্যাটম মলিকিউলের ক্ষেত্রে নিউটনস ল টোটালি ফেল। যখনই আমরা মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে যাচ্ছি, নিউটনস ল খাটছে না। খাটছে না মানে কি, আমাদের কোনো গাফিলতি না, মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড নিউটনস ল কে আদৌ ফলো করে না। মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড পুরোপুরি একটা অন্য জিনিস ফলো করে। এবং অদ্ভুত ব্যাপার, জাস্ট একটা উদাহরণ হিসেবে বলছি যে একটা অ্যাটম, তার পজিশন এবং তার মোমেন্টাম, এই দুটোকে বাস্তবে একসঙ্গে মেজার করাই সম্ভব নয়। খুবই বিদঘুটে একটা ব্যাপার। একটা পার্টিকেলের পজিশন এবং তার মোমেন্টাম দুটোকে একই সঙ্গে মেজার করা সম্ভবই না। কি সম্ভব, একটা মানে রেঞ্জ বলা সম্ভব, যে ডেল্টা এক্স এই রিজিয়নের মধ্যে পার্টিকেলটা আছে এবং ডেল্টা পি এই রিজিয়নের মধ্যে পার্টিকেলের মোমেন্টামটা থাকতে পারে। এই ডেল্টা এক্স আর ডেল্টা পি দুটোকে একই সঙ্গে জিরো করা কোনোদিন সম্ভব না। এটা নেচার এটাকেই ফলো করে। এটা যে কোনো কিছু থেকে ডিরাইভ, হ্যাঁ শো করা যায়, প্রমাণ করা যায়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু নেচারের এটা ট্রুথ, দিস ইজ দ্য রিয়েলিটি অফ নেচার। হ্যাঁ, তো এখানেও দেখা যাচ্ছে কি প্রেডিক্টেবিলিটি নেই, এক্স্যাক্টলি কোথায় আছে বলতে গেলে আবার মোমেন্টামটা বলা যাবে না। হ্যাঁ, তো এখানেও একটা সেই একটা আর কি প্রবাবিলিস্টিক একটা ব্যাপার, এই রিজিয়নের মধ্যে কোথাও একটা থাকতে পারে। নাও এবার কোথায় আছে, তার আবার আছে যে এখানে থাকার চান্স বেশি, সেখানে থাকার চান্স কম, কিন্তু এগেন প্রবাবিলিটি। সো প্রবাবিলিটি ছাড়া এক পাও চলতে পারবি না। নেচার তো প্রবাবিলিস্টিক বটেই, তার সঙ্গে আমাদের যে জীবনটা সেটাও প্রবাবিলিস্টিক, এবং সবকিছুই চান্স ফ্যাক্টর আর কি। বাই চান্স এটা হতে পারে, বাই চান্স ওটা হতে পারে, বাই চান্স পরীক্ষা অনলাইনে হতে পারে, আবার পরীক্ষা অফলাইনেও হতে পারে, না এরকম নানান রকম আরো অজস্র ইন্টারেস্টিং এক্সাম্পল আছে। সেটা তোরা একটু নিজে দেখিস। মানে প্রবাবিলিটি জিনিসটা অ্যাকচুয়ালি খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, এবার কিছু টেকনিক্যাল টার্মে আসি। প্রথম হলো স্যাম্পল স্পেস অ্যান্ড ইভেন্টস। 2 নম্বর হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, এবং 3 নম্বর হচ্ছে random variable and probability। আচ্ছা, স্যাম্পল স্পেস এন্ড ইভেন্টস ব্যাপারটা কিরকম, ধরা যাক আই এম টসিং two coins.
দুটো কয়েন টস করছি, কি রেজাল্ট আসতে পারে? দুটোতেই হেড আসতে পারে। প্রথমটায় হেড, পরেরটায় টেল আসতে পারে, তারপরেরটায় টেল, তারপরেরটায় হেড আসতে পারে, এবং দুটোতেই টেল আসতে পারে। সো এটা একটা ইভেন্ট, এটা একটা ইভেন্ট, এটা একটা ইভেন্ট, এবং এটা একটা ইভেন্ট। সো দেয়ার আর 4 ইভেন্টস। কি কি হতে পারে সেগুলোকে বলে ইভেন্টস। স্যাম্পল স্পেসটা কি? স্যাম্পল স্পেস মানে কিছুই না, এই ইভেন্টগুলো যেই স্পেসে আছে সেইটা হচ্ছে স্যাম্পল স্পেস। প্রসঙ্গত স্পেস মানে হচ্ছে, মানে ম্যাথমেটিক্সেও বলছি, ম্যাথমেটিক্সের স্পেস কথাটা আরো অনেকবার পাবি, ভেক্টর স্পেস পাবি, আরো অন্যান্য জিনিসপত্র পাবি। স্পেস মানে হচ্ছে কালেকশন, আর কিচ্ছু না। মানে যাই জীবনে যাই পড়িস না কেন, এটা সবসময় মনে রাখবি, স্পেস হচ্ছে একটা কালেকশন ছাড়া কিচ্ছু না। ভেক্টর স্পেস মানে হচ্ছে কালেকশন অফ ভেক্টরস, একটা ঝুড়ি, ভেক্টরের একটা ঝুড়ি। ঠিক আছে, এই সেই একই রকম ভাবেই আর কি। স্যাম্পল স্পেস মানে হচ্ছে ইভেন্টের গুচ্ছ, টোটাল ইভেন্টের যে সমষ্টি সেটা হচ্ছে স্যাম্পল স্পেস। এবার মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে হচ্ছে মানে ইভেন্ট এ আর ইভেন্ট বি যদি এরকম হয় যে ইফ ইট ইজ ইম্পসিবল that event A and B will occur if it is impossible that event A and B ভাবে ডেফিনেশনটা দেওয়া যায়, আচ্ছা এরকম ভাবে বলি, এরকম ভাবে লিখলে ঠিক হবে না। আচ্ছা, মিউচুয়ালি এক্সক্লুসিভ কাকে বলে? if event A occurred, then event B cannot occur. ঠিক আছে, তাহলে A আর B কে বলা হবে, then A and B are mutually exclusive. ঠিক আছে, যেমন এখানে তো যেমন এখানে প্রত্যেকটা ইভেন্টই হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, কেননা কোনো একটা পার্টিকুলার রেজাল্টে যদি এইচ হয়, তার মানে এইচটি, টিএইচ আর টিটি এগুলো ঘটা সম্ভবই না। বা এইচটি এটা একটা ইভেন্ট যে প্রথমে হেড পরে টেল, এইচটিটা যদি ঘটে তাহলে বাকিগুলো আর ঘটা সম্ভবই না। এটা অবশ্য এটা দেখে মনে হচ্ছে এটা আবার আলাদা করে বলার কি আছে, কিন্তু আমি ধর এরকম দুটো ইভেন্ট বললাম যে একটা ইভেন্ট সি, সেখানে আমি বললাম যে আচ্ছা হ্যাঁ, একটা ইভেন্ট বললাম যে
result of both coins are সেম। ইভেন্ট তো যে কোনো ভাবে ডিফাইন করা যায়। একটা ইভেন্ট আমি ডিফাইন করলাম যে দুটো কয়েন থেকেই একই রেজাল্ট পাওয়া গেছে, মানে হচ্ছে হয় হেড হেড পাওয়া গেছে, না হলে আরেকটা জিনিস হতে পারে টেল টেল পাওয়া গেছে। এই দুটোই হচ্ছে ইভেন্ট সি এর মধ্যে পড়ছে। আরেকটা ইভেন্ট ডি আমি কনসিডার করলাম। ইভেন্ট ডিটা এরকম ভাবে বললাম যে উই হ্যাভ গট at least one head, আমরা অন্তত একটা হেড পেয়েছি। তার মানে কি কি হতে পারে? এইচ এইচ হতে পারে, এইচ টি হতে পারে, টি এইচ হতে পারে। ঠিক আছে, এইভাবে যদি দুটো ইভেন্ট ডিফাইন করি, একটা ইভেন্ট বলছি যে দুটো কয়েন থেকে একই রেজাল্ট পাওয়া গেছে, তার মানে এইচ এইচ বা টি টি হতে পারে। আর একটা বলছি কি আমরা অ্যাটলিস্ট একটা হেড পেয়েছি, তার মানে এইচ এইচ, এইচ টি, টি এইচ। তো এই দুটো ইভেন্ট কিন্তু ইভেন্ট সি অ্যান্ড ডি, দে আর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। কেননা যদি ইভেন্ট সি ঘটে, ইভেন্ট সি আর ইভেন্ট ডি এর মধ্যে এইচ এইচটা কিন্তু কমন দেখতে পাচ্ছি। তার মানে যদি ইভেন্ট সি ঘটে তাহলে ইভেন্ট ডি ঘটতেও পারে। মিউচুয়ালি এক্সক্লুসিভ কাকে বলে? যদি একটা ঘটে, আমি জানি যে একটা ঘটে গেছে, তাহলে আরেকটা কখনোই ঘটা সম্ভব না, সেইটাকে বলে মিউচুয়ালি এক্সক্লুসিভ। ঠিক আছে, মানে যেমন ধর তুই এখন বাড়িতে আছিস, তার মানে তুই বাজারে থাকতে পারিস না। তাহলে তুই বাড়িতে আছিস আর তুই বাজারে আছিস, এই দুটো ঘটনা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। কিন্তু তুই বাড়িতে আছিস আর তুই ছাদে আছিস, এই দুটো ঘটনা মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়, কারণ তুই বাড়িতে থাকলে তুই ছাদে থাকতেও পারিস। সো দিস টু ইভেন্টস আর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। এইরকম আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হলো মিউচুয়ালি এক্সহস্টিভ। আচ্ছা, এক্সক্লুসিভ এক্সক্লুড করার মানে হচ্ছে বাদ দেওয়া। ঠিক আছে, টু এক্সক্লুড মিনস টু এলিমিনেট। এলিমিনেশন রাউন্ড হয় না ইয়েতে, সারেগামা পাতে, এক্সক্লুড করা মানে হচ্ছে এলিমিনেট করা। তো মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কি, একটা ঘটছে মানে আরেকটা এলিমিনেট হয়ে গেল, বাদ হয়ে গেল, সেজন্য এটাকে এক্সক্লুসিভ বলে। আচ্ছা, মিউচুয়ালি এক্সহস্টিভ। এক্সহস্ট মানে হচ্ছে এক্সহস্ট মানে শেষ অবস্থা আর কি, মানে দৌড়ে দৌড়ে একজন এক্সহস্ট হয়ে গেল, প্রচুর পড়াশোনা করতে করতে একজন এক্সহস্ট হয়ে গেল, আর পড়তে পারছে না। হ্যাঁ, টু ফিনিশ আর কি, কিন্তু ফিনিশ মানে ওই সেন্সে না, মানে ফুরিয়ে যাওয়া টাইপ, সেটা হচ্ছে এক্সহস্টিভ। মিউচুয়ালি এক্সহস্টিভ, মিউচুয়ালি এক্সহস্টিভের ডেফিনেশন হচ্ছে ইফ ইভেন্টস এ, বি অ্যান্ড সি, এই তিনটে ইভেন্টের বাইরে ইফ নো আদার ইভেন্ট ইজ পসিবল, মানে এই তিনটে ইভেন্ট দিয়ে যদি পসিবল সেট অফ আউটকাম, এগুলোকে আউটকাম বলে। এই যে আমি বললাম দুটো কয়েন টস করব, করে আমি কি কি পাবো, এগুলোকে বলে ইভেন্ট। তো টেকনিক্যাল নাম, কিন্তু বস্তুত এরা হচ্ছে আউটকাম বা রেজাল্টও বলে অনেক সময়, টেকনিক্যালি ইভেন্ট বলে। তো ওই ওই মানে একটা সেট অফ ইভেন্টস এবিসি, এর বাইরে যদি আর কিছু না পসিবল হয়, তাহলে ওদেরকে বলে মিউচুয়ালি এক্সহস্টিভ। তাহলে স্যাম্পল স্পেস এবার একটু ভাবলেই দেখতে পাবি, স্যাম্পল স্পেস মানে হচ্ছে ইট ইজ আ কালেকশন অফ
all mutually exclusive and mutually exhaustive events, সেটাই হচ্ছে স্যাম্পল স্পেস। এবং এগুলোই হচ্ছে এর বাইরে তোর আর কোনো কিছু পসিবিলিটি নেই। যেমন আগের ক্ষেত্রে কি এইচএইচ, এইচটি, টিএইচ, টিটি, এই যে চারটে ইভেন্ট, এই চারটে ইভেন্ট কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ তো বটেই, একটা ঘটছে মানে অন্যটা ঘটতেই পারে না, ইম্পসিবল। তাছাড়া কি এরা মিউচুয়ালি এক্সহস্টিভ, কেন? এই চারটের বাইরে আর কোনো পসিবিলিটি নেই। তো এটাই হচ্ছে স্যাম্পল স্পেস। তো তাহলে টোটাল নাম্বার অফ মিউচুয়ালি এক্সক্লুসিভ এন্ড এক্সহস্টিভ ইভেন্টস ইট ইজ 4। এইবার এখন তোকে যদি বলে যে দুটো মানে সেম তোকে যদি একটা ইভেন্ট ডিফাইন করে যে রেজাল্ট অফ বোথ টসেস আর সেম, দিয়ে যদি বলে যে এইটার প্রবাবিলিটি কত, মানে আমি দুটো টসেই একই রেজাল্ট পাবো, তার প্রবাবিলিটিটা কত। তো দ্য ডেফিনেশন ইজ NE by N, এনটা তো 4। হোয়াট ইজ NE? NE হচ্ছে নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস। ঠিক আছে, কতগুলো ইভেন্ট এইটার সঙ্গে ফেভারেবল, যে বোথ টসেস আর সেম, সেইটা হচ্ছে ফেভারেবল ইভেন্ট। তাহলে এটা কত, মানে বোথ টসেস তার রেজাল্ট এক, কি কি হতে পারে? একটা এইচএইচ হতে পারে, দুবারই আমি হেড পেয়েছি, একই রেজাল্ট পেয়েছি। বা টিটি হতে পারে, দুটো টসেই আমি একই রেজাল্ট পেয়েছি, অর্থাৎ দুবারেই আমি টেল পেলাম। তাহলে নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস হচ্ছে 2। সো প্রবাবিলিটি E is 2/4 or half, বা একটু স্মার্ট লোকেরা বলে 50%। দ্যাট ইজ ইফ দ্য কয়েন ইজ আনবায়াসড। প্রসঙ্গত এই রেজাল্টগুলো কিন্তু কখনোই এটা যে যার জন্য তোদেরকে 100 বার টস করতে বলেছি, শুধু খাটানোর জন্য বলিনি। তোরা টস করার সময় নিশ্চয়ই এটা দেখেছিস যে প্রথম 5 বার 10 বার যখন টস করলি, মানে অ্যাকচুয়ালি ধর কটা 20টা কয়েন টস করেছিলি, তো হিসাব মতো মানে 50-50 চান্স হওয়া উচিত, তাই তো? মানে 20টা কয়েন টস করছি, আমার 10টা হেড আর 10টা টেল পাওয়া উচিত। কিন্তু দেখলি যে প্রথমবারে তা পেলি না, বা কোনো একটা পার্টিকুলার রেজাল্টে সেটা পাওয়া গেল না, তার মানে কি এই যে কয়েনটা বায়াসড, কয়েনের কোনো একটা সাইড ভারী? তা কিন্তু না। প্রবাবিলিস্টিক রেজাল্ট সবসময় মানে অ্যাপ্লাই করা যাবে ইন কেস অফ লার্জ নাম্বার অফ টসেস, লার্জ নাম্বার অফ পার্টিকেলস। যদি 10,000 বার টস করতিস, তাহলে দেখতিস 10,000-এর মধ্যে 9,000 বারই তুই 10টা হেড 10টা টেল পেয়েছিস। এইটাই হচ্ছে কারণ যার জন্য তোরা মাঝখানে পিকটা পেয়েছিস। বেশিরভাগ ইভেন্টেই তুই অর্ধেক হেড অর্ধেক টেল পাবি। এর থেকে বোঝা যায় যে কয়েনগুলো বায়াসড নয়, কয়েনগুলো ঠিকঠাকই আছে, কয়েনগুলো আনবায়াসডই আছে। বুঝেছিস? অল্প কিছু ইভেন্টের উপর ভিত্তি করে কখনো প্রবাবিলিস্টিক থিওরি অ্যাপ্লাইও করা যায় না, বা ওটাকে টেস্ট করাও যায় না। ওয়েল, আচ্ছা, এটা গেল এক্সক্লুসিভ এক্সহস্টিভ, এটা আচ্ছা। র্যান্ডম নাম্বার বা র্যান্ডম ভেরিয়েবল নিয়ে তো অনেক বক্তৃতা দিয়েছি, তবে ওগুলো কালকে আরো ভালো করে স্যার বলবেন।
এই পার্টিকুলার এই যে দুটো কয়েন টস করছি এটার ক্ষেত্রে যেমন আমরা সো হোয়াট র্যান্ডম ভেরিয়েবল মানে এই যে রেজাল্টটা, ঠিক আছে, HH HT TH TT। এখন প্রশ্ন হলো এটাকে নিয়ে যদি আমাকে কিছু একটা ম্যাথমেটিক্স করতে হয় তাহলে আমাকে এটাকে কিছু একটা ভাবে কোয়ান্টিফাই করতে হবে। এগুলো তো একটা রেজাল্ট, ঠিক আছে, ফিজিক্যালি লিখলাম দুটো হেড দুটো টেল এইসব, কিন্তু আমাকে যদি এটাকে নিয়ে কিছু একটা অঙ্ক করতে হয় বা থিওরি বানাতে হয় তাহলে আমাকে কিছু একটা কোয়ান্টিফাই করতে, ম্যাথমেটিক্যাল একটা কিছু কোয়ান্টিটির মধ্যে ঢোকাতে হবে, এমন কিছু যেটা দিয়ে ইউ ক্যান কোয়ান্টিফাই দ্য স্যাম্পল স্পেস বা কোয়ান্টিফাই দ্য ইভেন্টস। কিছু একটা সংখ্যা দিয়ে তোকে ব্যাপারটাকে এক্সপ্রেস করতে হবে, এটাই হচ্ছে ট্রিক্স। মানে র্যান্ডম ভেরিয়েবলের যে গল্পটা এটা এখান থেকে শুরু, টু কোয়ান্টিফাই দ্য মানে রেজাল্টস। তো হোয়াট কোন কিভাবে একটা র্যান্ডম, এবার এটা যেহেতু প্রবাবিলিস্টিক তাহলে ভেরিয়েবল ইজ র্যান্ডম ভেরিয়েবল। তো হোয়াট র্যান্ডম ভেরিয়েবল উই ক্যান অ্যাসাইন, কিভাবে ব্যাপারটাকে একটা সংখ্যা দিয়ে এক্সপ্রেস করা যায়, এরকম ভাবে আমরা এক্সপ্রেস করতে পারি যে if suppose x is number of heads achieved in each toss, এটা তোরা জানিস এভাবেই আমরা করেছিলাম, আমাদের যে লার্জ ডেটা ছিল এভাবেই আমরা করেছিলাম। তো এখানে যেমন বেসিক্যালি এক্স এর কি কি ভ্যালু আছে, এক্স এর ভ্যালু 0 আছে, 1 আছে, 2 আছে। এক্স এর ভ্যালু 0 তার ফেভারেবল ইভেন্ট 1, এক্স এর ভ্যালু 1 তার ফেভারেবল ইভেন্ট 2, এক্স এর ভ্যালু 2 তার ফেভারেবল ইভেন্ট 1। So probability x equal to 0, it is 1/4 and it is same as x equal to 2, আর probability x equal to 2, it is half. Okay, now এবার একটা অঙ্ক করি। What is the probability of drawing a club or a jack from a shuffled deck of cards। আচ্ছা, এখানে তাস খেলা কে কে জানে আমার ক্লাসের মধ্যে? তাস আছে বাড়িতে কারুর? মেয়েরা অবশ্য একটু কমই খেলে, কিন্তু ছেলেরা অনেকেই খেলে আর কি। তাসটা থাকলে ভালো হতো, ঠিক আছে, না থাকলেও অসুবিধা নেই।
তাসের অঙ্ক প্রবাবিলিটির কি বলা যায়, মানে অন্যতম পপুলার অঙ্ক। তাস, ছক্কা, টস মানে কয়েন, এজন্য তাসের অঙ্ক ভালোই আসে। তাসের কম্পোজিশন মানে এগুলো নামগুলো জানতে হবে, মানে বাংলাগুলো আমরা জানি, ইংলিশগুলো জেনে রাখতে হবে। সেটা আমি বলে দিচ্ছি। In a pack of cards there are total 52 cards. এবার 52টা কার্ডের মধ্যে 4টে গ্রুপ থাকে যাদেরকে বলে শুট, ঠিক আছে, SUITE। এই 4টে শুট কি কি? স্পেড, ক্লাব, হার্ট, ডায়মন্ড। ঠিক আছে, সেই নানান রকম সাইন টাইন থাকে না, এরকম থাকে, এরকম থাকে, এরকম নানান রকম আর কি, 4 রকম। এর মধ্যে স্পেড এবং ক্লাব এরা ব্ল্যাক হয়, হার্ট এবং ডায়মন্ড এরা রেড। তাহলে ইকুয়াল 4টে শুট, তাহলে 52টা কার্ড, 4 তেরো 52। তাহলে স্পেডে থাকে 13, ক্লাবে 13, হার্টে 13, ডায়মন্ডে 13। আচ্ছা, প্রত্যেকটা শুটের মধ্যে কি কি থাকবে? একটা কিং, একটা কুইন, সাহেব বিবি গোলাম আর কি। কিং, কুইন, জ্যাক, কিং, কুইন, জ্যাক, এই হয়ে গেল সাহেব বিবি গোলাম। তারপর থাকবে শর্টে কে কিউ জে, তারপর থাকবে টেক্কা এস, এসটা হচ্ছে বেসিক্যালি 1, 1 নম্বর তাস। তারপর থাকবে 2 থেকে 10, এগুলোর নাম্বারিং ওরকমই, 2 3 4 5 6 7 8 9 10। তাহলে কাউন্টিং মিলছে, 1 থেকে 10, 10টা, 11, 12, 13, 13টা কার্ড। স্পেডের 13, এবার সবারই তাই হবে, ক্লাবেরও তাই, ক্লাবের 13টা, হার্টের 13টা, ডায়মন্ডের 13টা। ঠিক আছে, এইটা হচ্ছে যে কোনো ডেক অফ কার্ডস এর, এটা হচ্ছে কম্পোজিশন। এইবার এটা জানা থাকতে হবে, এটা জানলেই তাসের অঙ্ক পারবি। আচ্ছা, কি বলছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ড্রয়িং এ ক্লাব অর এ জ্যাক? একটা ক্লাবও তোলা যেতে পারে, আবার একটা জ্যাকও তোলা যেতে পারে। তার প্রবাবিলিটি কত? তাহলে একটা ডেক অফ কার্ডস 52টা আছে, তার মানে এই প্রবলেমটার ক্ষেত্রে হোয়াট ইজ মাই এন, মানে এখানে ইভেন্টটা কি? এই অঙ্কটা যদিও স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু এইসব অঙ্ক থেকে বুঝতে হবে যে মানে সিস্টেমটা যদি না বুঝিস তাহলে কমপ্লিকেটেড অঙ্কগুলোতে এগোতে পারবি না। যে কোনো প্রবাবিলিটির অঙ্ক প্রথমে ভেবে নিতে হবে যে এখানে ইভেন্টটা কি। ইভেন্ট হচ্ছে ড্রয়িং এ ক্লাব অর জ্যাক। এখন টোটাল পসিবল ইভেন্ট হচ্ছে এন, তো 52টা কার্ড আছে, একবারই আমি ড্র করব, তাহলে আমি 52টা রেজাল্ট পেতে পারি, আমি পসিবল নাম্বার অফ আউটকামস, সেটা হচ্ছে 52। আচ্ছা, এবার একটা ক্লাব বা একটা জ্যাক তুলতে হবে, তাহলে নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস, এই 52টা রেজাল্টের মধ্যে কতগুলো রেজাল্টে একটা ক্লাব বা একটা জ্যাক তোলা
তোলা হতে পারে। আমি যদি এটা দেখি তাহলে ক্লাব হচ্ছে একটা গোটা শুট, তার মানে 13টা কার্ড আছে যেটা একটা ক্লাবের আন্ডারে আছে। এছাড়া স্পেডের একটা জ্যাক আছে, হার্টের একটা জ্যাক আছে এবং ডায়মন্ডের একটা জ্যাক আছে, অর্থাৎ 13, 14, 15, 16। সুতরাং টোটাল নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস হচ্ছে 16। সো দ্য অ্যান্সার ইজ, এই যে শাফেলড বলছে কারণ হচ্ছে এটাকে আনবায়াসড করা হলো, না হলে তো সাজানো থাকে। সো দ্য ডিজায়ার্ড প্রবাবিলিটি ইজ NE by N 16/52। প্রবাবিলিটির অঙ্ক যখনই করবি এই 3টে জিনিস অবশ্যই যেন থাকে। ইভেন্ট কি সেটা লিখতে হবে, টোটাল নাম্বার অফ সেটা লিখতে হবে। এবার এখন এই ধরনের ছোট ছোট অঙ্কগুলোর ক্ষেত্রে যদিও মনে হতে পারে যেগুলো সময় নষ্ট, তো এটাই হচ্ছে সিস্টেম। এবার এই সিস্টেমটা তো যদি ফলো করিস ইউ ক্যান সলভ এনি প্রবলেম। বিশেষ করে ইভেন্ট ডিফাইন করার ক্ষেত্রটা আমি বলবো, মানে অনেক স্টুডেন্ট দেখেছি যে মানে প্রবাবিলিটির অঙ্ক করলে ঝাঁপিয়ে পড়ে আগেই সেই কিছু একটা ভাবা, মানে ঝাঁপিয়ে পড়ে হচ্ছে করার চেষ্টা করে, পারমুটেশন আর কম্বিনেশন। হ্যাঁ, এনপি পারমুটেশন হবে না কম্বিনেশন হবে। এবার তাকে যদি জিজ্ঞেস করা হয় যে কার পারমুটেশন কার কম্বিনেশন, তখন দেখা যাচ্ছে যে সে সেটা বুঝতেই পারছে না যে কার আদৌ পারমুটেশনটা সে কার উপর করবে। হ্যাঁ, তো দিস ইজ নট দ্য কারেক্ট অ্যাপ্রোচ। প্রথমেই ঝাঁপিয়ে পড়ে ফর্মুলার কথা ভাববি না। প্রথমে কাজ হলো যে, এবার যেহেতু তোরা আরো বিশেষ করে বাংলা মিডিয়াম থেকে আসছিস, ফার্স্ট কাজ হচ্ছে অঙ্কটাকে 3বার পড়া। বিশেষ করে প্রবাবিলিটির অঙ্ক তো বটে, কারণ ওগুলো এমনি বোঝা যায় না, মানে বাংলায় থাকলেও বোঝা যায় না। অঙ্কটাকে 3বার পড়বি, পড়ে ইভেন্টটা ডিফাইন করবি। ইভেন্টটা যদি একটু মানে ইভেন্টটা যদি বুঝে যাস পরের গুলো এমনিই হয়ে যাবে। সেজন্য ইটস আ বটম আপ অ্যাপ্রোচ। ইভেন্টটাকে ভালো করে বুঝতে হবে। অনেক অঙ্ক মানে কঠিন অঙ্ক মানেই হচ্ছে ইভেন্টটা বোঝা যায় না। যেসব অঙ্কে ইভেন্ট বোঝা যায় সেসব অঙ্কে অঙ্কটাও করা যায়। তো ইভেন্টকে প্রপারলি ডিফাইন করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই অঙ্কটা আমরা ডাইরেক্টলি গুণে করে ফেলেছি, কিন্তু এই ধরনের অঙ্ককে অ্যাকচুয়ালি একটু সরলভাবে করা যায় বাই ইউজিং আ রুল অফ অ্যাডিশন অফ প্রবাবিলিটি। সেটা কিরকম? সেটা হচ্ছে এরকম, ধর আমি দুটো ইভেন্ট যদি ডিফাইন করতাম, E1 আর E2। E1 হচ্ছে drawing a club, ইভেন্ট 2 হচ্ছে drawing a jack। ঠিক আছে, আচ্ছা এবার ড্রয়িং আ ক্লাব, এটার ক্ষেত্রে ফেভারেবল ইভেন্টস কি হবে, মানে কতগুলো হবে? 13টা হবে, কারণ একটা ক্লাব হচ্ছে একটা গ্রুপ, মানে একটা শুট যেখানে 13টা কার্ড আছে। সো ইট ইজ 13। আর ইভেন্ট অফ ড্রয়িং আ জ্যাক, হ্যাঁ এটার ক্ষেত্রে ফেভারেবল ইভেন্টস কি হবে? পুরো তাসের যে প্যাকেট তার মধ্যে 4টে জ্যাক আছে, স্পেডের জ্যাক, ক্লাবের জ্যাক, হার্টের জ্যাক এবং ডায়মন্ডের জ্যাক, 4টে জ্যাক। সো দ্য নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস ইজ 4। ঠিক আছে, এবার আমাকে ওটা কি বলছিল, যে ইভেন্টটা আমার জানতে চাইছে সেটা কি? probability of drawing club or jack
ক্লাব কিংবা জ্যাক। তার মানে দিস ইজ ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু E1 ইউনিয়ন E2 বা E1 প্লাস E2। হ্যাঁ, তো আমি যদি এটাকে একটা মানে এরকম একটা সার্কেলের মধ্যে দেখাই আর কি, ধরা যাক E1 এটা একটা সার্কেল, এর মধ্যে E1 এর আন্ডারে সবকটা মানে ইভেন্ট গুলো আছে। আর একটা সার্কেল হচ্ছে E2, এর মধ্যে E2 এর আন্ডারে মানে জ্যাক ড্র করা সমস্ত ইভেন্ট গুলো এর মধ্যে আছে। যেহেতু ক্লাবেরও একটা জ্যাক হয়, ক্লাবের একটা জ্যাক হয়, তার মানে E1 এর মধ্যে সমস্ত ক্লাবগুলো আছে, E2 এর মধ্যে সমস্ত জ্যাক গুলো আছে, তার মানে এদের একটা ওভারল্যাপ আছে। ওভারল্যাপটায় কি আছে? ক্লাবের আন্ডারে যে জ্যাক সেইটা এখানে আছে। লক্ষণীয় কি? যে তাহলে E1 and E2 they are not mutually exclusive. E1 and E2 they are not মিউচুয়ালি এক্সক্লুসিভ। ওদের একটা কমন পয়েন্ট আছে, কেননা ক্লাবেরও একটা জ্যাক আছে। একটা ক্লাব তোলা মানে একটা জ্যাকও উঠে থাকতে পারে তার মধ্যে, কেমন? এবার আমরা প্রবাবিলিটিটা বার করার সময় কি করেছিলাম, মেন্টালি ক্যালকুলেট করেছিলাম কি, যে একটা ক্লাব তুললে 13টা তুললাম, এর বাইরে আরো 3টে জ্যাক আছে। তার মানে মেন্টালি আমরা এইটাকে বাদ দিয়েছিলাম, কারণ আমরা দেখতেই পাচ্ছি যে 13টা ক্লাব তোলা মানে তো এইটাকে অটোমেটিক্যালি তোলা হয়ে গেছে। তো এটাই আর কি মাথায় একটু কম খাটিয়ে যদি কেউ ম্যাথমেটিক্যালি করতে চায়, তাহলে ইভেন্টটা কি, E1 ইউনিয়ন E2। সো হোয়াট আই রিকোয়ার, মানে নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস, ইট ইজ n E1 ইউনিয়ন E2। এই জিনিসটা, দিস ইজ দ্য রুল ইজ n E1 প্লাস n E2 মাইনাস n E1 ইন্টারসেকশন E2। মানে কিছুই না, এর আন্ডারে মানে ক্লাবের আন্ডারে যতগুলো ইভেন্ট ছিল তার সঙ্গে, জাস্ট এ মিনিট, ক্লাবের আন্ডারে যতগুলো ইভেন্ট ছিল সেটার সঙ্গে জ্যাকের আন্ডারে যতগুলো ইভেন্ট ছিল তাদেরকে আমি যোগ করে দিলাম। কিন্তু তার ফলে যেটা হলো সেটা হচ্ছে এই যে যেটুকু ওভারল্যাপ ছিল, এই ওভারল্যাপে একবার রেড আর একবার ব্লু, মানে ওভারল্যাপটা দুবার অ্যাড হলো। এই যে ওভারল্যাপ রিজিয়নটা, এটার সঙ্গে এটা জাস্ট যোগ করে দিলে কি ওভারল্যাপ রিজিয়নটা দুবার ঢুকে যাবে। দুবার ঢুকলে তো হবে না, আমি অ্যাকচুয়ালি কি চাই, আমি অ্যাকচুয়ালি এখানে টোটাল সংখ্যাটা চাই। তো এটা দুবার চলে এলে তো হবে না, তাহলে একবার বাদ দিতে হবে, তাই এটা বাদ দিলাম। ওভারল্যাপ রিজিয়নটাকে একবার বাদ দিতে হবে, বিকজ ইট ইজ বিং কনসিডার্ড হিয়ার টুয়াইস। এবার বসিয়ে দিই, n E1 হচ্ছে 13 আর n E2 হচ্ছে 4, 13 প্লাস 4 মাইনাস n E1 ইন্টারসেকশন E2 অর্থাৎ ক্লাবের জ্যাক। এটা কটা আছে? একটাই আছে, ক্লাবের আন্ডারে একটাই জ্যাক আছে, এই যে ক্লাব কিং কুইন জ্যাক, দেয়ার ইজ অনলি ওয়ান জ্যাক। তার মানে E1 ইন্টারসেকশন E2 অর্থাৎ ক্লাবের যে জ্যাক সেটা যেহেতু একটাই আছে, তার সেইটা পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1, নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস ইট ইজ 1, সো ইট ইজ 1। সো 13, 14, 15, 16, 17 মাইনাস 1 অর্থাৎ 16। ক্লিয়ার? যেটা আমরা 16 অলরেডি বসিয়েছিলাম আর কি আগের অঙ্কে, 16/52। প্রবাবিলিটি দিয়ে লিখতে গেলে পুরোটাকে যদি n দিয়ে ভাগ করি, তাহলে ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ প্রবাবিলিটি P A ইউনিয়ন B
is equal to PA plus PB minus PA intersection B. ঠিক আছে, দিস ইজ রুল অফ অ্যাডিশন। আচ্ছা, এই ক্লাসটা আজকেরটা এতটাই থাক। প্রবাবিলিটির পরের ক্লাসটা আমি নেব শনিবার, আর তারপর ওই অ্যাসাইনমেন্ট পরে দেখা যাবে। আর আগামীকালকের ক্লাসটার ব্যাপারে একটু কথা আছে। কালকের ক্লাসটা 6:45-এ শুরু করতে হবে, কেননা আমাকে তো একটুখানি ইয়ে করে দিতে হবে, ইন্ট্রোডিউস করে দিতে হবে, আর আমি তো তারপরে আমার কি অন্য ক্লাস আছে। আর তোরা কেউ কি ইয়ে করতে পারিস, গুগল মিট লিংক ক্রিয়েট করতে পারিস? যেমন আমি লিংক পাঠাই, ওরকম তোরা কেউ লিংক পাঠাতে পারবি? কেউ একজন, এনিবডি?